গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত, যারা নারীদের সম্মান দেয় না তাদের দিয়ে সৎ শাসন সম্ভব নয়, মন্তব্য তারেক রহমানের। দেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না, যারা ক্ষমতায় যাবে তারা হবে চৌকিদার, বললেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার। ভোটের প্রচারে চঞ্চল বাংলাদেশ, শহর থেকে বন্দর, গলি থেকে রাজপথে প্রচারে প্রার্থীরা, অভিযোগ পাল্টা অভিযোগ। নির্বাচনের মাঠে নামছে পুলিশের 1.5 লাখের বেশি সদস্য, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকে আটক বঙ্গভবনের কর্মকর্তা সারোয়ারের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা, সব ডিভাইস জব্দ। এবং শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, 5 দিনের রাজস্ব হারিয়েছে প্রায় 200 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাকি আর মাত্র 8 দিন। স্বৈরাচারের মতোই একটি গুপ্ত রাজনৈতিক দল নতুন জালেমে পরিণত হয়েছে, যাদের ভোট দিলে দুর্বিষহ হয়ে উঠবে মানুষের জীবন। বরিশালের নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা নারীদের সম্মান দেয় না, তাদের দিয়ে সৎ শাসন সম্ভব নয়। 12ই ফেব্রুয়ারি কেউ যাতে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। ধাননদী খালখ্যাত বরিশাল কীর্তনখোলা বিধৌত নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির এই নির্বাচনী জনসভা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোতের গতি একসময় গিয়ে থামে সমাবেশ স্থলে। ধানের শীষের ঢেউয়ে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। উচ্ছ্বাস আনন্দের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে বেলা 12:30টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, গুপ্ত হিসেবে পরিচিত একটি দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, সতর্ক থাকতে হবে তাদের বিষয়ে। ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি, 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে, জনগণের সমর্থন যার পিছনে না থাকে, তার পরিণতি কি হতে পারে। তিনি বলেন, অপপ্রচারকারীরা সৎ মানুষের শাসন দিতে পারে না। দেশ গড়ার সময় এসেছে, এগিয়ে যেতে হবে নারী পুরুষ সবাইকে নিয়ে। এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। যেই দলের নেতা কর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। বলেন, ভুয়া সিল বা ব্যালট পেপার ছাপানোর অপচেষ্টা চালাচ্ছে ওই গুপ্ত দল। এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, নির্বাচনের আগেই তো আপনারা অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? সরকারে গেলে দক্ষিণের জনপদের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি প্রধান। দুর্গ হিসেবে পরিচিত এই অঞ্চল, কিন্তু এবারের ভোটের যে সমীকরণ, তাতে সেই সমীকরণের সমাধান খুব বেশি সহজ নয় বলছেন স্থানীয়রা। অন্যদিকে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং তিনি যে প্রতিশ্রুতি দিলেন, তাতে বিএনপির ঘাঁটি আরো বেশি শক্তিশালী হবে বলে মত তৃণমূলের। সব মিলিয়ে বলা যায়, এবারের শ্বাসরুদ্ধকর নির্বাচনের ফলাফলকে অবধারিত বলার কোনো সুযোগ নেই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, বরিশাল।
যারা নির্বাচনের আগেই অসৎ পথ অবলম্বন করছে তারা নির্বাচিত হলে কিভাবে সৎ পথে দেশ পরিচালনা করবে? ফরিদপুরে নির্বাচনী জনসভায় এমন প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল থেকে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি নারীকে অপমান করে ক্ষমতায় যেতে চায়। তিনি জানান, বিএনপি দেশের উন্নয়নে একটি রূপরেখা নিয়ে কাজ করছে। নির্বাচিত হলে সেই রূপরেখার আলোকে দেশের প্রত্যেক জেলার উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্প কারখানা গড়ে তোলা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, ফরিদপুরকে বিভাগ করা সহ সব দাবি পর্যায়ক্রমে পূরণের। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দুপুরে লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে নির্বাচনী জনসভায় কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনরোষে ভেসে যাওয়ার ভয়ে একটি দল এখন হ্যাঁ ভোট চাইছে। এর আগে দুপুরে কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির বলেন, যারা ক্ষমতায় যাবেন তারা দেশের মালিক নয়, হবেন চৌকিদার। দেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। মাঘের কুয়াশা কাটিয়ে তখনও বিকশিত হয়নি সকালের সূর্য। নানা স্লোগানে প্রকম্পিত পথে পথে মানুষের মিছিল। সবার গন্তব্য হাতীবান্ধার তিস্তা হেলিপ্যাড মাঠ। 12টা না গড়াতেই কানায় কানায় পূর্ণ হয় পুরো মাঠ। 1:35 মিনিটেই সভাস্থলে জামায়াত আমির হেলিকপ্টার অবতরণ করলে উচ্ছ্বাসের ঢেউয়ে আছড়ে পড়ে জনসমুদ্র। শুরুতে ডাক্তার শফিকুর রহমান কথা বলেন 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। তরুণদের হাতে দেশ তুলে দেওয়ার অঙ্গীকার করে নারীদের মর্যাদার সাথে পেশাগত পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। এই বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ। এরা জাতিকে বিভক্ত করে, জাতির মধ্যে হিংসা প্রতিহিংসা জেদ সৃষ্টি করে, জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, মানুষের উপর ফ্যাসিবাদ দফায় দফায় চাপিয়ে দিয়েছে। তিস্তা এ অঞ্চলের অহংকার, অর্থনীতির কেন্দ্রবিন্দু। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার অঙ্গীকার দেন ডাক্তার শফিকুর রহমান। এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদীবাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি, যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। আর সৎমায়ের মতো আচরণ নয়। ক্ষমতায় গেলে আগামী 13 তারিখে বাংলাদেশের নতুন সূর্যের সাথে উত্তরবঙ্গের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে শুরু হবে উন্নয়নের রোডম্যাপ। এমনটি জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উজ্জীবিত করলেন 2 জেলার 7 আসনের ভোটার প্রার্থীদের। এর আগে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, যারা ক্ষমতায় যাবেন তারা দেশের মালিক নয়। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এতে আমার বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ভোটের বাকি নেই আর বেশি দিন। গুনে গুনে আজকের দিন সহ প্রচারণার আছে মাত্র 7 দিন। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট উৎসবে মাতবে দেশ। দুপুরে রাজধানী মুগদা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট চান, সংকট সমাধানেরও প্রতিশ্রুতি দেন তিনি। দুপুরে রাজধানী মালিবাগ এলাকায় প্রচারণা চালিয়েছেন এনসিপির প্রধান ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় তিনি নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানান। তাকে বিজয়ী করতে শাপলা কলিমার্কায় ভোট চান তিনি। এদিকে রাজধানী মিরপুরে পলাশবাগ এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। ভোটের বাকি নেই আর বেশি দিন। গুনে গুনে আজকের দিন সহ প্রচারণার আছে মাত্র 7 দিন। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট উৎসবে মাতবে পুরো দেশ। অবশ্য প্রচারণায় উৎসব মুখর এখন সারা দেশের আনাচ কানাচ। রাজপথ থেকে গলিপথ, চায়ের দোকান থেকে ঘরের চৌহদ্দি, সব জায়গায় আলোচনা এখন একটাই, ভোট। বিরামহীন ভোটের প্রচারে প্রার্থীরা।
সারা দেশে বিরামহীন ভোটের প্রচারে প্রার্থীরা মিছিল, মিটিং, সমাবেশ, সঙ্গে মাইকে ভেসে আসা বিভিন্ন প্রার্থীর পক্ষে গান, স্লোগানে মুখর চারপাশ। প্রার্থীরা ভোটারদের দুয়ারে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে, আর প্রার্থী বেছে নিতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নিরাপদে ভোট দিতে চান ভোটাররা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রচারণা ও রাজনৈতিক উত্তাপ বাড়ছে মানিকগঞ্জ জুড়ে। জেলার 3টি সংসদীয় আসনে 20 জন প্রার্থীর মধ্যে মাত্র একজন নারী প্রার্থী বিএনপির আফরোজা খানম রিতাকে ঘিরে ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো। মানিকগঞ্জবাসীর যে অনেক আকাঙ্ক্ষিত একটা প্রতীক যেটা আছে ধানের শীষ, সে প্রতীকের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করবে। নওগাঁ 5 আসনে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে। 5 বছর সময়ের মধ্যে বলেছি নওগাঁ তিলোত্তমা শহর হবে। জনগণ পরিবর্তন চাচ্ছে, জনগণ চায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি নতুন সুন্দর বাংলাদেশ চায়। নারায়ণগঞ্জে জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, সর্বস্তরের মানুষ এবার পরিবর্তন চায়। নতুন বাংলাদেশে সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। শহরে, নগরে, গ্রামে, গঞ্জে, বন্দরে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, ভ্যান চালক, বাস চালক আগামী নির্বাচনে কি হবে? সব জবাব এক, তারই পাল্লায় আমি ভোট দেব। রাজশাহী 2 আসনে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। এরকম অভূতপূর্ব সারা আমি কখনোই দেখি নাই কোনো একটি ভোটে, এবং রাজশাহীর মানুষ খুবই উৎফুল্ল, এবং তারা আগামী 12 তারিখ প্রত্যেকেই ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে, এবং খুবই সুন্দর। ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, 15 বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি। 12 ফেব্রুয়ারি ভালো ভোট হবে। আর গত 15 বছর কি হয়েছে? যখন ভোট দিবা আমাদের ভোট লোকরাই দিয়েছে, অথবা রাত্রিরা ভোট দিয়ে চলে গেছে, হিসাব করে ভোট দিচ্ছে, তাই না? ওই ভোট এবার হবে না, এবার ভালো ভোট হবে। হিসেব নিকেশ যাই হোক, ভোটে শান্তিপূর্ণ পরিবেশই সামনে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। জামায়াতে ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারোয়ারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। তবে সরকারি কোনো আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইটি বিশেষজ্ঞদের কেউ। তারা বলছেন, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে শীর্ষ নেতৃত্বের আইডি হ্যাকিং এর মতো ঘটনাও। 31 জানুয়ারি রাতে হঠাৎই জামায়াত আমির শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারীদের নিয়ে একটি স্ট্যাটাসে সারা দেশে সমালোচনার জন্ম দেয়। সামাজিক মাধ্যম ও ভোটের মাঠে নারী বিদ্বেষীর অভিযোগে তুলোধনা হতে থাকে জামায়াত ইসলামী। এমন প্রেক্ষাপটে আমিরের আইডি হ্যাকের দাবি তোলে দলটি। মঙ্গলবার মধ্যরাতে রাষ্ট্রপতি কার্যালয়ে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে আটক করে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকের ঘটনায় তার জড়িত থাকার সত্যতা পায় গোয়েন্দা পুলিশ। প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেই জন্য নিয়ে আসছি। এমনি তো আর ইয়ে করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছেই, প্রাথমিক কিছু সত্যতা তো আছেই। তাছাড়া বঙ্গভবনের একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা, কিছু তো ডিভাইস ইয়ে করতে হবে, এগুলো নিয়ে কাজ করতেছি আমরা। তবে আইটি বিশেষজ্ঞদের ভিন্ন মত। বলছেন, ফিশিং অ্যাপ দিয়ে হ্যাক করার সুযোগ কম। এ নিয়ে ব্যাখ্যাও আসে তাদের কারো কাছ থেকে। মেল কমিউনিকেশন যদি আমাদের মিনিস্ট্রির যে ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টারে সেখানে যদি লগগুলো আনা হয়েছে কিনা, উনি যে মেলটা শুট করেছেন সেটার একটা অবশ্যই সিস লগ মেল সার্ভারে সব জায়গায় থাকবে যে হ্যাঁ উনি এই ইমেলটি করেছেন। শুধুমাত্র মৌখিক অভিযোগের ভিত্তিতে বা কোনো একটা ইমেল রিসিভ হয়েছে সেটা মাস্কিং কিনা, ওই ডোমেন থেকে এসেছে কিনা, সব কিছু সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে এ বিষয়ে মন্তব্য করাটা কিছুটা ডিফিকাল্ট। আটক সরোয়ারকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগেও অভিযান চালানো হয়। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। টানা 5ম দিনের মতো কর্মবিরতি অব্যাহত থাকায় অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি কার্যক্রমও। কাস্টমস হাউস রাজস্ব হারিয়েছে প্রায় 200 কোটি টাকা।
আসন্ন নির্বাচনের কারণে এবার আগে ভাগেই রমজানের পণ্য নিয়ে এসেছিলেন আমদানিকারকরা। তবে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে পণ্য খালাস হচ্ছে না। এতে গভীর সাগরে বর্তমানে 140টির অধিক জাহাজ পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে। এছাড়া 21টি বেসরকারি ডিপোতে রপ্তানি কন্টেনার জমেছে 8,000-এর বেশি। বন্দরের ইয়ার্ডেও বাড়ছে কন্টেনারের সংখ্যা। এই কর্মসূচি যদি দীর্ঘায়িত হয় তাহলে বেসরকারি আইসিডিতে কন্টেনারের যে স্তূপ এটা আরও বেড়ে যাবে এবং এই কন্টেনার জট নিরসনে প্রায় 3 থেকে 4 সপ্তাহ সময় লেগে যাবে। এবং আগামীতে যে রমজান আসছে এই রমজানে কিন্তু আমরা দেখি রপ্তানি পণ্যের ভলিউম বাড়ে এবং কাজের চাপ বৃদ্ধি। প্রভাব পড়েছে কাস্টমস হাউসে। প্রতিষ্ঠানটির রাজস্ব কমেছে প্রায় 40%। পণ্য ভর্তি রপ্তানি কন্টেনার নিয়ে বিপাকে তৈরি পোশাক কারখানার মালিকরা। এক্সপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সামনে একটা বড় ধরনের বিপদের দিকে যাচ্ছি। আমরা চাইব সরকারের প্রতি অনুরোধ যত দ্রুত সম্ভব এর সমাধানটা, কারণ এর সমাধান যদি করতে না হয় বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে, বিশেষ করে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে। এদিকে নিউমোরিং কন্টেনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা শ্রমিক কর্মচারীদের। আমরা এটা কোনো বিদেশি কোম্পানিকে দিব না, আমরা নিজেরাই পরিচালিত করব, তাইলে তো সমস্যা শেষ। তাহলে আমরা বলতে চাই এটা দেশ বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত, এখান থেকে সরকারকে সরে আসতে হবে। সরকার থেকে আমাদেরকে কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয় নাই এবং তারা গোয়ার্তামি করছে। সুতরাং এইটার জন্য শুধুমাত্র সরকার এবং কর্তৃপক্ষই দায়ী। এর আগে 8 ঘন্টা ধরে কর্মবিরতি পালন করলেও আজ সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় শ্রমিকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।